হ্যালো স্টুডেন্ট, তোমরা মহাকর্ষ এই অধ্যায়ে তোমরা মহাকর্ষ বল কি, নিউটনের মহাকর্ষ সূত্র, অভিকর্ষ, অভিকর্ষীয় ত্বরণ, মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবকের সাথে অভিকর্ষীয় ত্বরণের সম্পর্ক, এগুলো জেনেছো। এরপর প্রথমেই আসি যে আজকের যে আলোচ্য বিষয় হলো যে অভিকর্ষীয় ত্বরণের মান কি কি কারণে পরিবর্তন হয়। এরপর কেপলারের সূত্রের প্রমাণ, তোমাদের প্রথম যে সূত্র সেই সূত্রটা প্রমাণ করা সম্ভব নয়, এটা সিলেবাস বহির্ভূত। এরপর আসছে গ্রহ এবং উপগ্রহের যে প্রদক্ষিণ বেগ এবং প্রদক্ষিণ কাল নির্ণয়। তাহলে প্রথমে আসি অভিকর্ষজ ত্বরণ কাকে বলে। যখন একটা বস্তু অভিকর্ষ বলের অধীনে অবাধে পতনশীল হয় তখন যে ত্বরণ লাভ করে সেই ত্বরণকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণকে সাধারণত স্মল জি দ্বারা প্রকাশ করা হয় এবং এর মান সাধারণত কত 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার বা এসআই পদ্ধতিতে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আবার এপিএস পদ্ধতিতে 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। এইভাবে হয়। আমরা জানি যে মেরু অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণের মান বেশি হয় আর নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণের মান কম হয়। এবং কি কি বিষয়ের উপর অভিকর্ষীয় ত্বরণের মান নির্ভর করে। 1 নাম্বার, পৃথিবীর আকৃতির জন্য। পৃথিবীর আকৃতির জন্য পৃথিবীর আকৃতি ঠিক গোলক নয়, অভিগত গোলক আকৃতি, অর্থাৎ এখান থেকে এই মেরু ব্যাসার্ধ আর মেরু এখানে নিরক্ষীয় ব্যাসার্ধ আর নিরক্ষীয় যদি ধরা হয়, এখানে আর নিরক্ষীয় গ্রেটার দেন আর মেরু। আবার আমরা জানি জি সমানুপাতিক 1/r²। তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি জি নিরক্ষীয় লেস দেন জি মেরু, অর্থাৎ মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান বেশি হয়। এবং এরপর আমরা আসছি যে দ্বিতীয় কারণ, পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতার জন্য। তোমরা জানো যে কলকাতা এবং দার্জিলিং এর মধ্যে একই বস্তুর ওজন কলকাতায় বেশি হয় এবং দার্জিলিংয়ে কম হয়। কারণ কি? দার্জিলিংয়ে অভিকর্ষজ ত্বরণের মান কম এবং কলকাতায় অভিকর্ষজ ত্বরণের মান বেশি। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে অভিকর্ষজ ত্বরণের মান উচ্চতা বাড়ার সাথে সাথে হ্রাস পায়। তাহলে এখান থেকে কিভাবে হ্রাস পাচ্ছে সেটা দেখা যাক। এখানে পৃথিবীর ব্যাসার্ধ আর এবং পৃথিবীর ভর এম ধরা হয়। তাহলে এখান থেকে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ যদি জি হয় তাহলে জি ইজিক্যাল টু ক্যাপিটাল জি এম বাই আর স্কয়ার। আবার পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ যদি জি প্রাইম ধরা হয় তাহলে জি প্রাইম ইজিক্যাল টু জি এম বাই
আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। তাহলে যদি জি প্রাইম বাই জি করি তাহলে আমরা পাবো কি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। বা এখান থেকে যদি আমরা আর স্কোয়ারটাকে কমন নিই তাহলে আর স্কোয়ার, এখানেও আর স্কোয়ার, ওয়ান প্লাস এইচ বাই আর এর হোল স্কোয়ার। আর স্কোয়ার ক্যান্সেল, ওয়ান বাই ওয়ান প্লাস টু এইচ বাই আর প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার। এখান থেকে তাহলে জি ইজিক্যাল টু জি প্রাইম বাই এটা পাচ্ছি, বা এখান থেকে একটা সম্পর্ক বলতে পারি জি প্রাইম ইজিক্যাল টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, এটা পাই জি আর স্কোয়ার। আবার এইখান থেকে যদি আমরা ধরে নিই যে পৃথিবীর কাছাকাছি একটা অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মানের ক্ষেত্রে এইচ মাচ মাচ লেস দেন আর, তখন কি হবে জি প্রাইম ইজিক্যাল টু জি ওয়ান প্লাস টু এইচ বাই আর, বা এখান থেকে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার ইজিক্যাল টু জিরো বা নিয়ারলি ইজিক্যাল টু জিরো। এখানে এইচ এর মানটা আর এর সাপেক্ষে ক্ষুদ্র হলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার জিরোর কাছাকাছি, বা জি প্রাইম ইজিক্যাল টু ওয়ান মাইনাস ওয়ান টু এইচ বাই আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান। বা এখান থেকে আমরা কি পাবো জি প্রাইম ইজিক্যাল টু জি ইন্টু ওয়ান মাইনাস টু এইচ বাই আর। হায়ার অর্ডার যে টার্মগুলো আছে সেই টার্মগুলোকে যদি অগ্রাহ্য করি তাহলে এই সমীকরণটা পাওয়া যাবে। এরপর 3 নম্বর আসছে পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরতার জন্য। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা প্রথমে পৃথিবীর আকৃতির জন্য, দ্বিতীয় নম্বর পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতার জন্য, তৃতীয় পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরতা। এরপর অভিকর্ষজ ত্বরণের মান, ভূপৃষ্ঠ থেকে গভীরতার জন্য যে পরিবর্তন হয় সেই পরিবর্তন নিয়ে আলোচনা করব। পৃথিবীর কেন্দ্রে তোমরা জানো যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান 0 হয়। তার অভিকর্ষজ ত্বরণের মান গভীরতা বাড়ার সাথে সাথে হ্রাস পায়। তাহলে এখান থেকে ভূপৃষ্ঠ থেকে গভীরতার জন্য, তাহলে এখান থেকে পৃথিবীর ব্যাসার্ধ আর ভর এম এবং পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি। পৃথিবী পৃষ্ঠ থেকে এক্স গভীরতায় অভিকর্ষজ ত্বরণ জি প্রাইম ধরে নিলাম। তাহলে এখান থেকে এম ভরের একটা বস্তু রাখলে তাহলে এখানে আর মাইনাস এক্স ব্যাসার্ধের গোলকের জন্যই সে বলটা অনুভব করবে। এক্স ব্যাসার্ধের বলয়ের জন্য সে কিন্তু কোনো বল অনুভব করবে না, কারণ বলয়ের অভ্যন্তরে অবস্থিত। তাহলে এখান থেকে এম ভরের বস্তুর উপর ক্রিয়াশীল বল ইজিক্যাল টু জি ইন্টু এম ইন্টু ওই গোলকটার ভর। তাহলে 4/3 পাই আর মাইনাস এক্স এর হোল কিউব ইন্টু রো বাই আর মাইনাস এক্স এর হোল স্কোয়ার, কেটে যাচ্ছে। তাহলে 4/3 এফ ইজিক্যাল টু
4/3 পাই জি এম আর মাইনাস এক্স ইন্টু রো। বা এখান থেকে ওই স্থানে যেহেতু অভিকর্ষজ ত্বরণকে আমরা জি প্রাইম ধরেছি, তাহলে এখান থেকে এম জি প্রাইম ইজ ইকুয়াল টু এটা পাবো। তাহলে জি প্রাইম ইজ ইকুয়াল টু 4/3 পাই জি রো আর মাইনাস এক্স, 1 নম্বর সমীকরণ। একইভাবে আমরা জানি কি জি ইজ ইকুয়াল টু পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জিএম বাই আর স্কয়ার, বা জি ইন্টু 4/3 পাই আর কিউব ইন্টু রো বাই আর স্কয়ার, আর স্কয়ার আর স্কয়ার কাটবে, আর থাকবে 4/3 পাই রো জি আর। এটা জি সমান আমরা পেলাম। এরপর জি প্রাইম বাই জি যদি করা হয় তাহলে কত পাবো? আর মাইনাস এক্স বাই আর, বা জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এক্স বাই আর। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে এক্স এর মান বাড়লে জি প্রাইমের অর্থাৎ জি এর মান কমতে থাকে, এবং যখন এক্স ইজ ইকুয়াল টু আর হবে তখন আমরা কি পাবো? জি প্রাইম ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এই সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান 0 হয়। এরপর আধুনিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে পূর্ব থেকে পশ্চিমে 24 ঘন্টায় একবার আবর্তন করে এই গতিকেই বলা হয় আহ্নিক গতি। আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হয় পৃথিবী পৃষ্ঠে। তাহলে এখানে আহ্নিক গতির জন্য, আহ্নিক গতির জন্য, তাহলে এখানে পৃথিবী যখন নিজ অক্ষের চারদিকে আবর্তন করে তখন প্রত্যেকটা বস্তুই আবর্তন করতে থাকে, প্রত্যেকটা বস্তুই কিন্তু আবর্তন করে। এখানে অবস্থিত বা নিরক্ষরেখা মেরু অঞ্চলে অবস্থিত বস্তু ছাড়া বাকি সমস্ত বস্তুই আবর্তন করে। তাহলে এখানে ধরলাম যে ল্যামডা অক্ষাংশে M4 এর একটা বস্তু আছে, তাহলে এই বস্তুটাও ঠিক আর ব্যাসার্ধের এই বৃত্তপথে আবর্তন করবে। তাহলে বৃত্তাকার কক্ষপথে যখন আবর্তন করবে তখন কি হবে? এই অভিমুখে কত বল অনুভব করবে? এম ওমেগা স্কয়ার, আর এই বলটা অনুভব করবে। তাহলে এম ওমেগা স্কয়ার আর বল অনুভব করলে, এবং এইটার অক্ষাংশ কত ধরা হয়েছে? ল্যামডা অক্ষাংশ। তাহলে এই কোণটা কত হবে? ল্যামডা হবে। তাহলে এই বরাবর এটাও কিন্তু আমরা ল্যামডা পাবো, এই কোণটাও, কারণ এই কোণটা হচ্ছে ল্যামডা, তাহলে এই কোণটাও হবে ল্যামডা, আবার এটাও হবে ল্যামডা। তাহলে এই বরাবর উপাংশটা কত? এম ওমেগা স্কয়ার আর কস ল্যামডা, এটা পাচ্ছি। এই উপাংশ কোন দিকে কাজ করছে? যে ওজন যেদিকে কাজ করছে তার বিপরীত অভিমুখে কাজ করছে। তাহলে বিপরীত অভিমুখে কাজ করার জন্য কি ঘটনা ঘটবে? তাহলে এর ওজন কিছুটা হ্রাস পাবে। তাহলে এর জন্য অর্থাৎ ওই স্থানে অভিকর্ষজ ত্বরণকে যদি জি প্রাইম ধরা হয় তাহলে এম জি প্রাইম ইজ ইকুয়াল টু এম জি মাইনাস এম ওমেগা স্কয়ার আর কস ল্যামডা। আবার এখান থেকে যদি আমরা পৃথিবীর ব্যাসার্ধ আর, তাহলে এখান থেকে আমরা কস ল্যামডা ইজ ইকুয়াল টু স্মল আর বাই ক্যাপিটাল আর, বা স্মল আর ইজ ইকুয়াল টু
আর কস ল্যামডা এটা পাবো। তাহলে এখান থেকে যদি আমরা এমজিটাকে কমন নিয়ে নিই, 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি ইন্টু কস ল্যামডা, বা এমজি 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর এর জায়গায় মানটা বসাবো আর, তাহলে কস স্কোয়ার ল্যামডা হয়ে যাচ্ছে কস স্কোয়ার ল্যামডা বাই জি। তাহলে এখান থেকে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি ইন্টু কস স্কোয়ার ল্যামডা। এখান থেকে দেখো যে মেরু অঞ্চলে ল্যামডা ইজ ইকুয়াল টু কত হবে, 90 ডিগ্রি। তাহলে এখান থেকে মেরু অঞ্চলে ল্যামডা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে জি প্রাইম ইজ ইকুয়াল টু আমরা জি পাবো। আবার নিরক্ষীয় অঞ্চলে ল্যামডা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি পাবো। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে মেরু অঞ্চল বাদ দিয়ে সমস্ত জায়গায় তাহলে এই আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণের মান হ্রাস পায়। তাহলে এখান থেকে যে কোনো কারণে যদি পৃথিবীর ঘূর্ণন বেগ এমন বৃদ্ধি পেল যে কারণে বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চলে শূন্য হবে, সেই মানটা কত হবে? যদি আমরা ধরি যে ওজন শূন্য হওয়া মানে ওখানে অভিকর্ষজ ত্বরণের মানটা শূন্য, অভিকর্ষজ ত্বরণ শূন্য, অর্থাৎ জি প্রাইম ইজ ইকুয়াল টু 0। তাহলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি ইজ ইকুয়াল টু 0, বা ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ জি বাই আর। তাহলে এখান থেকে আবার পৃথিবীর আবর্তন বেগ, কৌণিক বেগটা কত, 2 পাই বাই টি, 2 পাই, আবার টি ইজিক্যাল টু এখান থেকে এটা ওমেগা 0 যদি ধরি 2 পাই, এখানে 24 ইন্টু 3600। এখান থেকে যদি ওমেগা বাই ওমেগা 0 ক্যালকুলেশন করা হয় প্রায় 17 গুণ, অর্থাৎ ওমেগাটা যদি 17 গুণ হয় তখন নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য হবে, অর্থাৎ বস্তুর ওজন কি হবে, শূন্য হয়ে যাবে। তাহলে অভিকর্ষজ ত্বরণের মান আমরা দেখতে পেলাম যে আহ্নিক গতির জন্য পরিবর্তিত হয়। এরপর আমাদের আগেরগুলোতে জেনেছি যে অভিকর্ষজ ত্বরণের মান তার উচ্চতার সাথে কিভাবে পরিবর্তিত হয় এবং গভীরতার জন্য কিভাবে পরিবর্তিত হয়। এক্ষেত্রে যদি একটা লেখচিত্র আঁকি, তাহলে কি এটা যদি আমরা পৃথিবী পৃষ্ঠ ধরি, পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতা এই দিকটাতে আমরা প্রকাশ করলাম, আর এই দিকে কি করলাম, গভীরতাকে যদি প্রকাশ করি, তখন আমাদের পৃথিবী পৃষ্ঠে কি হচ্ছে, সর্বোচ্চ হয়। আর যখন গভীরতা বাড়ে তখন জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এক্স বাই আর, এই সূত্র থেকে পরিবর্তনটা দেখা যায়, পরিবর্তন হয়। আবার এই ক্ষেত্রে দেখা যায় যে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর, বা এখান থেকে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, এই সূত্রানুসারে পরিবর্তিত হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে লেখচিত্র, সেই লেখচিত্রে এই ধরনের একটা লেখচিত্র পাব।
তাহলে এখানে কিন্তু শূন্য হতে কিছুটা মানে গ্রাফে কিন্তু এই জায়গায় শূন্য মানে জি এর মানটা শূন্যর সাথে টাচ করানো যাবে না, সেটা কতটা দূরত্ব অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে এই গ্রাফটা এক্স অক্ষ বরাবর আমাদের দূরত্ব আর ওয়াই অক্ষ বরাবর অভিকর্ষজ ত্বরণ, এবং দেখা যাচ্ছে এখান থেকে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান সর্বোচ্চ হচ্ছে। এরপর আসছি কেপলারের সূত্র। কেপলারের তিনটা সূত্র আমরা জানি, যে যখন গ্রহ এবং উপগ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র বিভিন্ন জ্যোতির্বিদের বিভিন্ন তথ্যর উপর ভিত্তি করে বিজ্ঞানী কেপলার তিনটা সূত্র দেন। সেই তিনটা সূত্রর প্রথম সূত্র কি? 1 নাম্বার, বিভিন্ন গ্রহ বা উপগ্রহ কি করে? একটা উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। এই উপবৃত্তাকার কক্ষপথের ফোকাসে থাকে সূর্য, এবং বিভিন্ন উপবৃত্তাকার কক্ষপথে গ্রহগুলো আবর্তন করতে থাকে, এই উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। প্রথম সূত্র তাহলে আমরা পেলাম যে গ্রহ বা উপগ্রহ বিভিন্ন উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে ফোকাসে রেখে আবর্তন করে। এরপর দ্বিতীয় সূত্র, তাহলে এখান থেকে গ্রহ এবং সূর্যের সংযোজক সরলরেখা, অর্থাৎ এইখানে কি আছে? গ্রহ আছে আর এইখানে সূর্য আছে। সংযোজক সরলরেখা, এই সরলরেখাটা সংযোজক সরলরেখা, এখানে যদি এ বিন্দু আর এটা যদি বি বিন্দু হয়, তাহলে কি সমান সময়ের অবকাশে, অর্থাৎ ধরে নিলাম টি সময়ে সে বি থেকে সি বিন্দুতে পৌঁছেছে, তাহলে এখান থেকে এবিসি যে ক্ষেত্রফল, অর্থাৎ এক মানে নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল সমান হয়। আবার পরবর্তী টি সময়ে সে ডি বিন্দুতে পৌঁছেছে, তাহলে এখানে ক্ষেত্রফল এ বি সি সমান ক্ষেত্রফল এ সি ডি, এই দুটো ক্ষেত্রফল সমান হয়। তৃতীয় সূত্র কি? তৃতীয় সূত্র, যখন এই গ্রহগুলির পর্যায়কাল এর বর্গ গড় ব্যাসার্ধের ত্রিঘাতের গড় ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে গড় ব্যাসার্ধের ত্রিঘাতের সমানুপাতিক, অর্থাৎ একবার পূর্ণ আবর্তন করতে যদি তার টি সময় লাগে এবং এদের গড় ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে তৃতীয় সূত্রটা হচ্ছে টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। এরপর প্রথম সূত্র প্রথমেই বলা হয়েছে যে এটা কিন্তু তোমাদের এইচএস থেকে করা যাবে না, এটা সিলেবাস বহির্ভূত। পরবর্তীতে তোমরা এই প্রমাণটা করতে পারবে। এখন আসছি যে দ্বিতীয় এবং তৃতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা আসি। দ্বিতীয় সূত্রে এখানে কি হয়, আমরা ধরে নিলাম এই পজিশনে, প্রাথমিক পজিশনে এ বিন্দুতে একটা গ্রহ ছিল। গ্রহ ডিটি সময়ে কত বৃত্তের কেন্দ্রে ডি থিটা কোণ বা কেন্দ্রে ডি থিটা কোণ উৎপন্ন করলো। তাহলে এখান থেকে এ থেকে বি বিন্দুতে সে পৌঁছালো, তাহলে এবি কে আমরা সরলরেখা ধরতে পারি এবং ব্যাসার্ধটা যদি আর হয়, তাহলে এখান থেকে এবি ইজিক্যাল টু আর ডি থিটা, এটা পাবো। তাহলে এই জায়গা থেকে ও এ বি ত্রিভুজ যেটা পাচ্ছি, সেই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু আর ইন্টু এটা কত আর ডি থিটা, তাহলে হাফ আর স্কয়ার ডি থিটা। তাহলে ডিটি সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল এখানে হাফ আর স্কয়ার ডি থিটা। তাহলে একক সময়ে
অতিক্রান্ত ক্ষেত্রফল সমান হাফ আর স্কয়ার ডি থিটা ডিটি। হাফ আর স্কয়ার ডি থিটা ডিটি ইজ ইকুয়াল টু ওমেগা। আবার কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা পাই এম ওমেগা আর স্কয়ার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে ওমেগা স্কয়ার আর ইজ ইকুয়াল টু ওমেগা আর স্কয়ার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট আমরা বলতে পারি। তাহলে এখান থেকে এই হাফ আর স্কয়ার, তাহলে এখান থেকে হাফ আর স্কয়ার ওমেগা আর স্কয়ার, বা এখান থেকে ওমেগা আর স্কয়ার, বা এটা হচ্ছে কি কনস্ট্যান্ট। তাহলে যদি ধ্রুবক হয় তাহলে আমরা বলতে পারি যে সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করছে। এরপর তৃতীয় সূত্রটা, আমরা যদি গ্রহের যে বেগ বা পর্যায়কাল নির্ণয়টা আমরা দেখি, সেখান থেকে আমরা বের করতে পারব। তাহলে এখান থেকে দেখো, একটা গ্রহ যখন উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, তখন এই উপবৃত্তাকার কক্ষপথের যে ব্যাসার্ধ, দুটোর মধ্যে পার্থক্য খুব কম হয়। কম হওয়ার জন্য আমরা এই পথটাকে মোটামুটি বৃত্তাকার ধরে নিই। তাহলে এই উপগ্রহের আমাদের বেগ, রৈখিক বেগ এবং পর্যায়কাল নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা সূর্যের ভর, এখানে সূর্য আছে, সূর্যের ভর এখানে ক্যাপিটাল এম, আর এখানে গ্রহের ভর যদি আমরা স্মল এম ধরি, এবং এদের বৃত্তপথের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধকে যদি আর ধরা হয়, তাহলে এখানে ক্রিয়াশীল মহাকর্ষ বল জি এম এম বাই আর স্কয়ার এটা পাবো। আবার এখান থেকে এই বলে কি হচ্ছে, অভিকেন্দ্র বলে যোগান দেবে। তাহলে এখান থেকে আমরা এম ভি স্কয়ার বাই আর ইজ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কয়ার, আর আর ক্যান্সেল, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ জি এম বাই আর এটা পাবো। আবার এখানে পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 2 পাই আর বাই ভি, তাহলে 2 পাই আর বাই ভি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ জি এম বাই আর, তাহলে 2 পাই বাই রুট ওভার অফ জি এম আর টু দি পাওয়ার 3/2, বা টি স্কয়ার সমান টি স্কয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কয়ার বাই জি এম আর কিউ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি টি স্কয়ার সমানুপাতিক আর কিউব জি এম এবং 4 পাই স্কয়ার, এটা কি প্রত্যেকটাই ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কেপলারের যে তৃতীয় সূত্র, সেই তৃতীয় সূত্রটাই এখান থেকে প্রমাণ করা গেল। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাস, পরবর্তী জিনিসগুলো বোঝানো হবে।